তিন দিনের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই দাবিতে বৃহস্পতিবারের বিরোধিতার অভিযোগ আনেন তারা। তবে একে অপপ্রচার বলে ডাকসু নির্বাচনের বিরোধিতার অভিযোগ হয়েছে বিক্ষোভ মিছিল। এ সময় ছাত্রদলের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের বিরোধিতার অভিযোগ আনেন তারা। তবে একে অপপ্রচার বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এ বিষয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুল বাকের মজুমদার এবং রাজধানীর নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। রাকিব, আপনাদের দুজনকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি আবুল বাকের মজুমদারের কাছে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ চাইছেন আপনারা, নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে বলে মনে করেন? আমি আবু বকর মজুমদার। আমরা বিশ্ববিদ্যালয় যখন আমার বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় 2020 সালে, তো এখানে আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু একটি ছাত্র রাজনীতির একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে গেছে। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় প্রাণের দাবি ছিল যে এই ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশনের মধ্য দিয়ে তাদের যে লেজিটিমেট নেতৃত্ব তারা সবসময় সেটা দেখতে চেয়েছিল বিগত সময়গুলোতে। কিন্তু আমরা দেখি যে এখানে 90 পরবর্তী সময়ে বিভিন্নভাবে ছাত্র নেতৃত্বকে দমিয়ে রাখার জন্য, ছাত্রদের লিগ্যাল নেতৃত্বকে দমিয়ে রাখার জন্য 90 এর পর থেকে আসলে এই ডাকসু কার্যকর হয়নি। দীর্ঘদিন অকার্যকর থাকার পরে এখানে 2018 সালে যখন একটি পরিস্থিতি তৈরি হয়, তার মধ্য দিয়ে 2019 সালে আমরা দেখি যে সর্বশেষ ডাকসু অনুষ্ঠিত হয়। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেখানে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আমাদের জুলাই অভ্যুত্থানের বা জুলাই যে মুভমেন্ট তার যাত্রাটা শুরু হয়। তো সেখানে সর্বস্তরের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে, এবং 5ই আগস্টের যে বাস্তবতা, যে 5ই আগস্টে আমরা এখান থেকে হাসিনা পালাতে বাধ্য হয়, খুনি হাসিনা, তার মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশে পদার্পণ করি, তখন ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাণের দাবি হিসেবে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিটি কিন্তু সবসময় উঠে। তো এবং আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেন, তার পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে গেছেন। সকল ছাত্র সংগঠনকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন, তার কাছে একটু জানতে চাই যে ডাকসু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আসলে রয়েছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আমি বলছি যে আজকে যে সংবাদটি শুনলাম, আপনারা যে প্রচার করলেন, খুব দুঃখজনক যে ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, কিংবা গতকালের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরো ছাত্রদলকে দোষারোপ করা হচ্ছে এবং ভুল নিউজগুলো প্রচার হচ্ছে। এটা আমি আমার সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ইতিমধ্যে বিবৃতি দিয়ে স্পষ্ট করেছে, আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি, আমরা অবশ্যই অবশ্যই ডাকসু নির্বাচন চাই, অতি দ্রুততম সময়ে চাই। এই কথাটি এই জানুয়ারিতে এসে বলছি এরকম নিয়ম, আমরা আগস্টের পরপরই আপনি লক্ষ্য করে দেখবেন, আগস্টে এই যে পরিবর্তনটা আল্লাহ আমাদেরকে দিল, যারা শীর্ষস্থানীয় ছাত্র নেতারা ছিলেন ওনাদের সাথে 2-4 জনের সাথে আমার খুব ব্যক্তিগত একটা আমানত, আমি তাদের নাম বলতে পারবো না, তারাও আমার নাম বলবে না, আমার কাজ করার সুযোগ হয়েছিল। গত 3 দিন আগেও আমি ওদের সাথে কথা বলছি। এই যে তারা একটা ঘোষণাপত্র নিয়ে আমার পরামর্শ চেয়েছিল যে ভাই কী করব, আমরা এটা আমার দিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা সুন্দর সুষ্ঠু সমাধান দিয়েছেন। কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলছি যে দেখো, শেখ মুজিবুর রহমান সবচেয়ে পপুলার লোক ছিল বাংলাদেশে ওই সময়। আমি চিনি, আমরা তখন 6 থেকে 7 মনে হয় উঠেছি। একটা লোক শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলছে বা ভালোবাসে না এরকম নাই। 3.5 বছরের পরে কি হয়েছে, যারা আমাদের বয়সে ওনারা বুঝতে পারবেন। আমার ফ্রেন্ড ছিল একটা, মোশাররফ, মারা গেছে, আমি ব্যস্ত নসিব করে দৌড়াই আসছে যে মুজিবুল এই তো মারা গেছে, এমন একটা শব্দ মাঝখানে বলছে। আপনি দেখেন 3 বছরের মাথায় যে ছিল মাথার তাজ, ওনার সম্পর্কে এরকম একটা কথা বলছে, এবং উনি না, সবাই সমাজের কথা বলছে। মাত্র 3 বছরের ব্যবধানে সেই পপুলারিটি কিন্তু 0 হয়ে গেছে। বিকজ
এই যে আল্লাহ যে আনামতটা দিছিল, আমানতটা উনি সঠিকভাবে প্রয়োগ করতে পারে নাই। আমি ওনাদেরকে আরেকটা কথা বলছি যে এখন আপনারা পপুলার, এই পপুলারিটি যেন আপনাদের অহংকার না হয়। সেকেন্ড একটা কথা বলছি যে ইউ হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলফ। আমি যদি চেঞ্জ না হই, এই পরিবর্তনে কোনো কাজ আসবে না। আপনারা আর দলীয়করণও করেন না। আর এই সবচেয়ে বেশি দলীয়করণ করেছে কে? এই জালেম সরকার। এমন কোনো ডিপার্টমেন্ট নাই, আপনি পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, প্রশাসন বলেন, চেতনা চেতনা চেতনা, আইন বলতে কিছু নাই। কিন্তু কই, এই দলীয়করণ করে তো টিকে থাকতে পারে নাই। তো এই দুইটা কথাই আমি ওনাদেরকে বলছি যে আপনারা অহংকার করেন না, এত বেশি ক্ষমতা পেয়ে গেছেন, এত বেশি পপুলারিটি পেয়ে গেছেন। আপনারা ওই শেখ মুজিবকে দেখেন, আর আপনারা দলীয়করণ করে আপনারা মনে করেন না যে আপনারা দেশটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, বিকজ আপনারা জাস্ট কিছুদিন আগের সরকারটাকে আপনারা দেখেন। আর এতদিন ধরে মানুষ অত্যাচারিত, আজকে সবাই চুপ। আরে ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো, স্বাধীনতা পেত না। ভারতবর্ষের অবদান যারা অস্বীকার করছে, যারা ইতিহাসকে অস্বীকার করছে, তাদের পরিণতি করুণ হবে। বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে, ভারতবর্ষকে শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে। That is what precisely I am saying. The government of India has to take it up with the interim government of Bangladesh. It is not under my prerogative, purview or mandate. সব জিনিস ধমকে চমকে করা হচ্ছে, এ তো অনন্তকাল চলতে পারে না। এবং আজকে আমাদের সরকার হয়তো এটা কঠিনভাবে তাদের সাথে টেক আপ করেনি বলে এরা পেয়ে বসছে। আমরা বলি না, আমরা করে দেখাই, আর এরা খালি বড় বড় ভাষণ দেয়। দলগতভাবে আমরা আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, মস্তানি, রাহাজানি যারা করছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, নিরীহ মানুষদের উপর ঘর ভাঙা, মন্দির ভাঙা, তাদেরকে আক্রমণ করা, বাড়ি ঘিরে রাখা, এই নৃশংস মর্মান্তিক ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সবকিছু ঠিক থাকলে 5 থেকে 7 ফেব্রুয়ারি নাগাদ একদিনের সফরে ঢাকা আসবেন তিনি। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন চ্যানেল 24-কে জানিয়েছেন, সফরের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। সবশেষ 2012 সালের নভেম্বরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা এসেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে D8 শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানাতে বিশেষ দূত হিসেবে 12 ঘন্টার সফর করেন তিনি। জানা গেছে, এই বছরের জুনে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নির্মাণ কাজ শেষ হতে পারে। এর উদ্বোধন ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামাবাদে নেওয়া যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছেন পাকিস্তান।